আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। আমি নুরুন্নেসা। আজকে আমি তোমাদের দেব পঞ্চম শ্রেণীর গণিত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সময়। তাহলে সময়টা কীভাবে নির্ণয় করা শুরু হয়েছে সেটা আমরা জানি। একটু গ্রিক দার্শনিক, অনেক বছর আগে যে গ্রিক দার্শনিক ছিল, তারা কী করেছে যে সূর্যর উপর নির্ভর করে সময়টাকে নির্ণয় করেছে। সূর্য হচ্ছে আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগতের আমাদের পৃথিবী হচ্ছে 3 নাম্বার গ্রহ। এই পৃথিবী কি করে সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তো পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী যখন ঘুরতে থাকে তখন নিজ অক্ষে পৃথিবী একবার কি করে নিজ অক্ষে ঘোরে। এই নিজ অক্ষে ঘুরতে পৃথিবীর সময় লাগে হচ্ছে 24 ঘন্টা। দেখো ঘূর্ণনটা হচ্ছে, এটা হচ্ছে কক্ষপথ পৃথিবী। এরকম পৃথিবী যখন নিজ অক্ষে ঘুরবে, এটা কি করে এরকম সার্কেল ঘুরে ঘুরে সে ঘুরতে থাকে। তো যখন এই জায়গা থেকে শুরু করে আবার এই জায়গায় ফেরত আসে, এরকম একটা ঘূর্ণনে তার সময় লাগে হচ্ছে 24 ঘন্টা। এটাই হচ্ছে দিন। আন্তর্জাতিক সময়ে 24 ঘন্টা বা দিন। কিন্তু দেশীয়তে আমরা কি করি, এটাকে আবার এই 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে দিন, একটা হচ্ছে রাত। দিন হচ্ছে কি সূর্যোদয়, যখন থেকে সূর্য ওঠে সূর্যের উপর ডিপেন্ড করে, যে যখন থেকে সূর্য ওঠে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে বলা হয় দিন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত। আর রাত হচ্ছে সূর্যাস্ত থেকে সূর্যোদয়। তাহলে দিন বলা হয় কি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে বলা হয় দিন, আর সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে বলা হয় রাত। আর এই দিন রাত মিলে হচ্ছে 24 ঘন্টা। যখন এখান থেকে শুরু করে তার নিজ অক্ষে ঘুরতে সময় লাগে হচ্ছে 24 ঘন্টা। আর এভাবে ঘুরে ঘুরে সে যখন সূর্যের চারিদিকে ঘুরে এই পর্যন্ত চলে আসে, আবার আগের অবস্থানে, যেমন কি আমাদের 1 বছর পর কি হয়, আবার কি ওই আগের দিনটা ফেরত আসে, ওই আগের মাসটা ফেরত আসে। তো ওই রকম যখন ফেরত আসে তখন এটা ঘুরার মতো সময় লাগে 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড এরকম। তাহলে আমরা এটাকে ধরতে পারি 6 ঘন্টা প্রায়, যে 6 ঘন্টার কাছাকাছি। দেখো আমরা সাধারণত ধরি 1 বছর সমান হচ্ছে 1 বছর সমান 365 দিন। কিন্তু যদি তুমি এই ঘূর্ণনের উপর চিন্তা করো, তাহলে কিন্তু 365 দিনের থেকেও কি 6 ঘন্টা বেশি প্রয়োজন হয়। তখন এই 6 ঘন্টাকে কি করা হয়, যে প্রতি 4 বছরে এই 4 ঘন্টা হয়ে যায় হচ্ছে 4 বছর পর, যে 2 বছরে 12 ঘন্টা, 3 বছর 28, এটা হয়ে যায় 24 ঘন্টা, মানে হচ্ছে 1 দিন। তখন সেই বছরটা হয়ে যায় 366 দিন। আর এই 4 বছর পর পর সেই বছরটাকে আমরা বলা হয় কি লিপ ইয়ার বা অধিবর্ষ। তাহলে অধিবর্ষ কি, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড বা 6 ঘন্টা প্রায়। তাহলে এরকম 4 বছর অতিবাহিত হলে সেই এই যে বাড়তি যে সময়টা, সেটা একটা দিনে পরিণত হয়। আর সেই দিনটাকে যখন আমরা হিসাব করি 4 বছর পর পর, তখন ওই বছরটা হয়ে যায় 366 দিন। আর এই 366 দিনটা যেই বছরটা হয়, সেই বছরটাকেই বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। এখন এই অধিবর্ষ বা লিপ ইয়ার গণনা শুরু হয়েছিল হচ্ছে 8ম খ্রিস্টাব্দ থেকে। যে তোমাদের বই থেকে এটা দেওয়া নেই, কিন্তু 8 খ্রিস্টাব্দ থেকে এটা আমরা হিসাব হচ্ছে 4 থেকে ধরা হয়, 1 2 3 4, কিন্তু না, 4 বছর থেকে ধরা হয়নি। এটা গণনা শুরু হয়েছিল হচ্ছে 8 খ্রিস্টাব্দ থেকে এই গণনাটা শুরু হয়। এখন তাহলে আমরা জানলাম যে অধিবর্ষ কি। প্রথমে সময়ের সাথে আমরা অধিবর্ষ শব্দটা জানব। এখন এই অধিবর্ষ, যে কোন বছরটা অধিবর্ষ কোন বছরটা অধিবর্ষ না, সেটা আমরা কি করে বের করব। দেখো সাধারণত যেহেতু 4 বছর পর পর কি হয়, অধিবর্ষ হয়, 4 দ্বারা বিভাজ্য বছরকে
অধিবর্ষ বলে। যে 4 দ্বারা বিভাজ্য, বিভাজ্য মানে হচ্ছে কি ভাগ। কিন্তু দেখো শুধু 4 দিয়ে ভাগ করলে হবে না, কখনো কখনো দেখো যে যদি খ্রিস্টীয় সালে একক ও দশকের ঘরে শূন্য থাকে, শূন্য থাকে। যেমন কিভাবে দেখো, যেমন ধরো 2000, আমরা এখন কত সালে আছি, যে আমরা এখন 2020 সালে আছি, তাই না? 2020 সাল। এখন এইখানে এককের গড় কোনটা হবে? এই যে দেখো এককের গড়, দশকের গড় কত? 2। কিন্তু এখন যদি ধরি যে না 20 বছর আগের কথা চিন্তা করি, যে 2000 সালে, তখন দেখো এককের গড় শূন্য, দশকের গড়ও কি শূন্য। এখানে যদিও শতকের গড় শূন্য আছে, কিন্তু না, আমাদের এখানে দেখতে হবে একক ও দশকের গড়ে যদি শূন্য থাকে, গড় শূন্য থাকে, তবে 400 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলে। এটা হচ্ছে সিলেকশনের ব্যাপার। দেখো যখন তুমি দেখবা যে যে কোনো সাল, ধরো 1971 সালে নিলাম, এটার জন্য কত দ্বারা বিভাজ্য হবে? 4 দ্বারা, কারণ একক আর দশকের গড়ে শূন্য নেই। কিন্তু যদি একক আর দশকের গড়ে শূন্য থাকে, সেক্ষেত্রে বিভাজ্য হবে কত দ্বারা? 400 দ্বারা। যদি 400 দ্বারা বিভাজ্য হয় তবে অধিবর্ষ, আর যদি না হয় তাহলে অধিবর্ষ না। আর এই এককের আর দশকের গড় শূন্য না থাকলে 4 দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ, আর 4 দ্বারা বিভাজ্য না হলে অধিবর্ষ নয়। তাহলে এখানে হচ্ছে তোমাকে ধরতে হবে যে তুমি 4 নিবা নাকি 400 নিবা। যদি আবার বলছি একক আর দশকের গড় যদি একটা শূন্য থাকে, এই যে 2020 এর জন্য তুমি কোনটা নিবা? 4 নিবা না 400 নিবা? যেহেতু একটা শূন্য শুধুমাত্র এককের গড়, সেটা আমাদের এটাকে ভাগ করতে হবে কি দিয়ে? দ্বারা, 4 দ্বারা। যদি দুইটা শূন্য হয় সেক্ষেত্রে আমাকে ভাগ করতে হবে 400 দ্বারা। এই জন্য এই কথাটা আমরা লিখলাম যে 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলে। অনেকে যে এক সংক্ষিপ্ত প্রশ্ন আসে অধিবর্ষ কাকে বলে, এতটুকু লিখে দিয়ে দাও, 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলে। কিন্তু এখানে কিন্তু পুরো অর্থ প্রকাশ পেল না, তাহলে পুরোটাই লিখতে হবে। কিন্তু যদি খ্রিস্টীয় সালে একক ও দশকের গড়ে শূন্য থাকে, তবে 400 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলে। তাহলে অধিবর্ষ কাকে বলে আসলে কিন্তু পুরো সংখ্যাটাই দিতে হবে। এখন আমরা একটু সিলেকশন করি অধিবর্ষ নির্ণয়। যে অধিবর্ষ নির্ণয়, যে বছরটা অধিবর্ষ কি না। যেমন একটা আমরা সাল নিলাম, ধরো অনেক আগের সাল নিলাম 1980 সাল, তাহলে এই বছরটা অধিবর্ষ কিনা। তাহলে আমি এখন পেয়ে যাচ্ছি কত দিয়ে বিভাজ্য করব? যেহেতু একটা শূন্য, তাহলে কি 4 দ্বারা। যদি এটা শূন্য না থেকে 5 থাকতো, তাতেও কি 4 দ্বারা। যখন দুইটা শূন্য একসাথে হবে তখনই কেবল 400 দ্বারা। তাহলে দেখো, তাহলে আমরা এখানে 4 দিয়ে ভাগ দেই, 1 9 8 0। 4 দিয়ে ভাগ আমরা সবাই পারি, যেভাবে ভাগ দিই, 4 4 16, 4 5 20, 4 4 16, 17 18 19, 3 9, 4 8 32, 4 9। তাহলে এখানে বিয়োগ করে পেলাম 3, নামলো 8, এখানে 38। তাহলে 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 9 36। এখানে থাকলো 2, নামলো 0, 4 5 20। দেখো এটা ভাগ হয়েছে, ভাগ হয়েছে মানে নিঃশেষে বিভাজ্য হয়েছে, বাকশেষ কিন্তু নেই। যদি বাকশেষ থাকতো তাহলে সেটা বিভাজ্য নয়। তাহলে যখনই আমরা এটা পেলাম, যে তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু কত 1980 সালটি 4 দ্বারা বিভাজ্য, সুতরাং সালটি কি অধিবর্ষ। সুতরাং সালটি অধিবর্ষ। এখানে এই একটা উত্তর দিয়ে 3টা উত্তর দেওয়া যাবে। দেখো এখানে 3 ধরনের প্রশ্ন, এই একটা কাজের মধ্যে 3টা প্রশ্ন আসবে। যে কি কি প্রশ্ন আসতে পারে? যে সালটি
একটা কাজ দিয়ে তিনটার উত্তর হবে। যেমন ধরো আমি আরেকটা অঙ্ক এদিকে সাজাচ্ছি যে একই রকম সেম যে 2000 দেখো 16 অথবা 2000 সালটি কত দিনের ছিল। প্রশ্ন করলাম তোমাকে যে 2000 সালটি কত দিনের ছিল। এই সালটি বের করতে হলে কিন্তু তোমাকে কি করতে হবে, যে অধিবর্ষ কিনা বের করতে হবে। যদি অধিবর্ষ হয় তাহলে সালটি ছিল 366 দিন, আর যদি অধিবর্ষ না হয় তাহলে সালটি ছিল কত দিন, 365 দিন। তাহলে কাজ কিন্তু তোমার এই যে এই কাজে 4 দিয়ে ভাগ অথবা 400 দিয়ে ভাগ। এখন এখান থেকে বলো তুমি 4 দিয়ে ভাগ দিবা না 400 দিয়ে ভাগ দিবা। যেহেতু দুইটা শূন্য দেখো একক আর দশক, এখন তুমি বলতে পারো আমি এই জায়গায় তিনটা শূন্য একক দশক শতক, তিনটা শূন্য শতকের কথায় কি ওইখানে আমাকে ধরতে হবে না, দেখতে হবে একক আর দশকের শূন্য আছে কিনা। শতকের শূন্য থাকলেও যা না থাকলেও তা, তুই যদি 2100 সাল ধরি কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমাকে একক আর দশকেরটা ধরতে হবে, এই শতকেরটা ধরতে হবে না। তাহলে যেহেতু দুইটা শূন্য আছে তাহলে কত দিয়ে ভাগ দিব আমরা, 400 দিয়ে। তাহলে আমরা এখানে 400 দিয়ে ভাগ দিই 2000, আমরা ভাগ দিয়ে দিলাম একবারে 4 5 20। তাহলে কি এটা যেহেতু আগের মতো নিয়ে লিখবো, শুধু লেখার ভিন্নতা, যে যেহেতু কি 2000 সালটি 400 দ্বারা বিভাজ্য, সুতরাং সালটি কি অধিবর্ষ। ওকে, পেয়ে গেলাম যে সালটি হচ্ছে কি অধিবর্ষ। এখন তোমাকে অধিবর্ষ কিনা বলে নেই কত দিনের, তাহলে 2000 সালটি শুধুমাত্র একটা লাইন পারবে 366 দিনে। অধিবর্ষ হলে হবে কত দিনে, 366 দিনে। আবার এই কত দিনে না বলে আমি বলতে পারতাম যে ফেব্রুয়ারি মাসটি কত দিনে, ঠিক একই কাজ করতাম, এখানে লিখতে অধিবর্ষ। সুতরাং 2000 সালের ফেব্রুয়ারি মাসটি 29 দিনে। ওকে, তাহলে আমাদের এটা গেল হচ্ছে অধিবর্ষ নির্ণয়, যে আমরা অধিবর্ষ কীভাবে পাবো। তাহলে আমরা এখানে শিখলাম যে 4 বা 400 দিয়ে ভাগ করলে আমরা অধিবর্ষ পাবো। এর মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে একক আর দশকের গড় যদি শূন্য থাকে তাহলে আমাদের কী করতে হবে, 400 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এই গেল আমাদের অধিবর্ষ। তাহলে আমরা আশা করি সবাই এই অধিবর্ষ কীভাবে নির্ণয় করতে হবে বুঝেছ। এরপর আমরা চলে যাব হচ্ছে যুগ, দশক, শতাব্দী। দশক আমরা জানি, যুগ জানি কি, যুগ হচ্ছে কি 1 যুগ সমান হচ্ছে 12 বছর, যে ধারাবাহিকভাবে 12 বছর, 1 থেকে 12 এরকম না 1 3 5 এরকম না, 1 থেকে 12 ধারাবাহিকভাবে 12 বছর সময়কালকে বলা হয় কি যে 1 যুগ। আবার দশক ধারাবাহিকভাবে 10 বছর সময়কালকে বলা হয় হচ্ছে কি 1 দশক। এখন আমাদের ধরতে হবে কি শতাব্দী। যুগ আর হচ্ছে দশকটা আমরা গেলাম না, আমরা চলে গেলাম হচ্ছে শতাব্দীতে, কারণ আমাদের পরীক্ষায় যেগুলো আসে ওগুলো আমরা নির্ণয় করছি। যে শতাব্দী ধারাবাহিকভাবে 100 বছর সময়কালকে বলা হয় 1 শতাব্দী। ধারাবাহিকভাবে, ধারাবাহিক কথাটা অবশ্যই লিখতে হবে, ধারাবাহিকভাবে 100 বছর তোমাদের বইতে দেওয়া আছে, দেখো 100 বছর সময় কালকে 1 শতাব্দী বলে। তাহলে যখন প্রথম শতাব্দী শুরু হয়েছিল তখন সেটা কত, 1 থেকে 100। তার মানে যখন দ্বিতীয় শতাব্দী শুরু হয়েছে, দেখো একটু ধরি আমরা 1 থেকে 100, এটা হচ্ছে কি প্রথম শতাব্দী, 1 নয়। তো দ্বিতীয় শতাব্দী ছিল কত, 101 থেকে 200, এটা ছিল দ্বিতীয় শতাব্দী। তো এভাবে চলতে চলতে দেখো যখন 701 থেকে 800 পর্যন্ত, এটা কোন শতাব্দীতে পড়ে, এটা এই যে এরকম একটা সময়কাল দিলে তোমরা কনফিউজ হয়ে যাও যে এটা কি 7 শতাব্দী ধরবো নাকি 8 শতাব্দী ধরবো। খেয়াল করতে হবে কখন এটা শেষ হয়েছে। দেখো 8
8-এর মধ্যে গিয়ে শেষ হয়েছে। তাহলে এটা হচ্ছে কি 8ম শতাব্দী। আর এখানে যদি 8-এর সাথে যদি সামথিং আরো কিছু থাকতো, দেখো এখানে কিন্তু ভাগশেষ কি 100 দ্বারা যদি ভাগ করো তাহলে কিন্তু ভাগশেষ থেকে যাবে, সেক্ষেত্রে এটা 8ম শতাব্দী, এটা হয়ে যাবে কি 9ম শতাব্দী। এখানে হচ্ছে যদি তুমি সহজভাবে ভাগ করতে চাও তাহলে হচ্ছে কি 100 দিয়ে ভাগ দিয়ে আমরা বের করতে পারবো যে এটা কত শতাব্দীর অংশ। যেমন আমি একটা লিখলাম 1920 সাল, এটা কত শতাব্দীর অংশ। যেহেতু শতাব্দী হচ্ছে কি 100 বছর সময়কালকে 1 শতাব্দী বলা হয়, যে তাহলে আমরা এটাকে ভাগ দিব কত দিয়ে 100 দিয়ে। যে প্রথমে কতবার গেল, একবার গেল, দেখো 100 2 9 0, তাহলে আরেকবার গেল কত 9 বার 0 2। যদি এখানে ভাগশেষ কিছু থেকে যায় তাহলে ভাগফলের সাথে হচ্ছে 1 যোগ হবে। মনে আছে আমরা যে ক্রমবাচক সংখ্যা বলেছিলাম প্রথম 4 প্রক্রিয়ার মধ্যে, যে ক্রমবাচক সংখ্যা যে ভাগশেষ যদি কিছু থেকে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, ভাগফলের সাথে 1 যোগ করি। ঠিক এখানেও শতাব্দীর ক্ষেত্রে ঠিক সেম কাজটা, যে যখন আমরা 100 দিয়ে ভাগ করব, যে ভাগ করার পর যদি কিছু থেকে যায়, ভাগশেষ যদি বিভাজ্য না হয়, ভাগশেষে যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে যতই থাকুক কিন্তু আমরা যোগ করব কত 1। তাহলে এটা দেখো 1920 সাল আর এখানে 19 যোগ 1 তাহলে কত হলো 20। তাহলে 1920 সালটা কত শতাব্দীর হলো, 20 শতাব্দী। 1920 সালটা হচ্ছে কত শতাব্দী, 20 শতাব্দী। কেন 20 শতাব্দীর, কারণ এখানে 100 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কি থেকে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে ভাগফলের সাথে 1 যোগ হবে। এগুলো তুমি যদি ভাগ না করতে চাও তাতেও কোনো প্রবলেম নেই, যেভাবে মনে রাখলেই হবে যে যদি এখানে দেখো প্রথম যেটা আসে সেটাই ওই শতাব্দীর অংশ। যে 8 শতাব্দী, যে 701 থেকে 800 পর্যন্ত কোন শতাব্দীর, 8ম শতাব্দী। প্রথম কথা কত আছে, যে শতাব্দী করতে কত একক দশক শতক, শতকের পরে কত আছে 8, তাহলে হচ্ছে 8ম শতাব্দী। আর যদি একক আর দশকের গড়ে কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে এই এক কি হবে, যোগ হয়ে যাবে। যে শতকের গড়ের সাথে 1 যোগ হয়ে যাবে। ভাগ করেও করতে পারো অথবা এরকম বুঝে বুঝেও করতে পারো, এটা একটু মুখস্থ বোঝা আর কি। যে তুমি শুধু মনে রাখবা যে যদি একক আর দশকের গড়ে কিছু থাকে অন্য কোনো সংখ্যা, তাহলে শতকের গড়ের সাথে 1 যোগ করতে হবে। যেমন এখানে দেখো 1803 দশকের গড়ে আছে, আর শতকের গড়ে মিলে কত হলো, 1 আর 8 মিলে 18, তাহলে 1803 আর এখানে এককের গড়ে সামথিং আছে, যদি 1 যোগ করি তাহলে কত হলো 19। তাহলে এটা হচ্ছে কি 19 শতাব্দীর অংশ। তাহলে এটা এভাবে বোঝা যায় যে তুমি হয় ভাগ করে করবা না হয় এভাবে। তাহলে আমরা এখন শতাব্দী নির্ণয় করা শিখে গেলাম, যে শতাব্দী কিভাবে নির্ণয় করব, 100 দিয়ে ভাগ দিয়ে, যে যদি ভাগফলের সাথে ভাগশেষে কিছু থাকে তাহলে ভাগফলের সাথে 1 যোগ করে দিব। তাহলে এই যে 1920 সালটি কত শতাব্দীর অংশ, সুতরাং 1920 সালটি ভাগফল ছিল কত 19, আর যেহেতু ভাগশেষে 20 রয়ে গেছে এই জন্য যোগ করতে হবে 1, তাহলে কত হলো 20 শতাব্দীর অংশ। 20 শতাব্দীর 20 শতাব্দী। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে তোমাদের পেজ নাম্বার হচ্ছে 141 পেজের 2 আর 3 নঙে এই ধরনের অঙ্কগুলো আছে, যে শতাব্দী নির্ণয় করো, অধিবর্ষ নির্ণয় করো। তাহলে আবার বলছি আমি, শতাব্দী নির্ণয় করতে হবে কত দিয়ে, 100 দিয়ে ভাগ করতে হবে। যে 100 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষে কিছু থাকে সেক্ষেত্রে কি করবা, ভাগফলের সাথে 1 যোগ করে দিবা, তাহলে ওই শতাব্দীটা পাওয়া যাবে। যদি ভাগফলে কিছু না থাকে, ধরো এখন 21 শতাব্দী, এত সাল, এটা কোন শতাব্দী, কোন শতাব্দী, এটা তোমাকে প্রশ্ন করব। এখন তাহলে আমি কি করব, উত্তর করতে গেলে 100 দিয়ে কি করব, ভাগ করব। 2 1 0 0, প্রথমে কয়বার দিলাম, 2 বার, 0 1। দেখো এখানে কিন্তু ভাগশেষ কি নেই, তাহলে এখানে যা আছে তাই, তাহলে এটা হচ্ছে কি 21 শতাব্দীর অংশ।
2100 কেন লাগাচ্ছি? কারণ 100 দিয়ে ভাগ দিয়েছি। 2100 শতাব্দী, যে 2100 সালকে হচ্ছে কি 2100 শতাব্দী। আমরা এখন চলে যাব হচ্ছে বার নির্ণয়। আমরা একসাথে করতাম যদি ক্লাস থাকতো যে তারিখ ও বার নির্ণয়, কিন্তু এখন যেহেতু আমাদের ভিডিও একদিনে সব করলে তোমাদের বেজা লেগে যাবে, এই জন্য আজকে শুধু আমরা আরেকটা পার্ট করছি। প্রথমে করলাম অধিবর্ষ, এরপর শতাব্দী, এখন করবো হচ্ছে বার নির্ণয়। বার নির্ণয় সবাই জানো যে 7 দিনে আমাদের কি বারটাকে ভাগ করা হচ্ছে কি 7 দিনে, 7 দিনে 1 সপ্তাহ। 7 দিন পর পর কিন্তু আবার ওই দিনটা কি ফেরত আসে। যেমন আজকে যদি কি বার, শনিবার, আবার 7 দিন পরে কি হবে, এই শনিবারটা ফেরত আসবে। বার নির্ণয় করতে হলে এই শনিবারটাকে, এই বারটাকে হচ্ছে 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো অধিবর্ষ হচ্ছে কি কত দিয়ে ভাগ দিচ্ছি, 400, শতাব্দী 100। আবার বার নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে কি কত দিয়ে ভাগ করলাম, 7 দিয়ে। কেন? কারণ 7 দিন পর পর ওই বারটা কি আসে, ফেরত আসে। যেমন আমরা একটা অঙ্ক সাজিয়েছিলাম, একটু নেই, যে 2018 সালের 1 জানুয়ারি সোমবার, 40 দিন পর কি বার, 40 দিন পর কি বার। এখানে 3 ধরনের, আজকে হচ্ছে তোমাদের আমরা 3টা নিয়ম শিখাবো। বার নির্ণয়ের ক্ষেত্রে 3টা নিয়ম। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়মে দেখো 40 দিন পর একটা তারিখের বার বলা থাকবে, আর ওই মাস থেকে যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে যে অত দিন পর, 40 দিন পর, 16 দিন পর, 20 দিন পর, 50 দিন পর কি বার, এরকম একটা বলা থাকবে। এক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে একদম সোজাটা, যে প্রথমটা যেটা আমরা করলাম সেটা হচ্ছে সোজা। আচ্ছা, এখানে কি করতে হবে তাহলে, 40 দিন পর, 1 জানুয়ারি 40 দিন পর। যেমন 1 জানুয়ারি আজকে কি বার, শনিবার, 1 দিন পর কি বার, রবিবার, 2 দিন পর সোমবার। কিন্তু এখানে কি করতে হবে, 40 দিয়ে আগে কি করতে হবে, আমরা জানি যে 7 দিন সমান হচ্ছে ওই বারটা ফেরত আসে। তাহলে 7 দিয়ে এই 40কে হচ্ছে ভাগ দিতে হবে। 7 দিয়ে 40কে ভাগ। দেখো 7 7 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 5 7 35, বাক্সের ষোলো কত, 5। এই 5 দিন কিন্তু তোমার কিন্তু যে শনিবার 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 এরকম 5টা কিন্তু চলে গেছে, যে এই যে বাক্য যতটা এই 5টা চলে গেছে, তাহলে বাকি বেশি হচ্ছে 5 দিন। তাহলে এই 5 দিন হচ্ছে তোমাকে গুনতে হবে। 1 জানুয়ারি সোমবার থেকে এই 5 দিন পরে কোনো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, যে আমাদের জানুয়ারি যে সোমবার আর এখানে হচ্ছে সোমবার, এগুলো হচ্ছে কি চলে গেছে। যেমন দেখো যে 40 মানে কি, 40 মানে হচ্ছে 5 গুণ 7 যোগ 5, 5 7 35 আর 5 কত হলো 40। এই 5টা হচ্ছে কি শনিবার। যেমন একদিন 1 জানুয়ারি যদি শনিবার হয় তাহলে 1 2 3 4 5 6 7 দিন পর আবার কি শনিবার, এরকম 7টা শনিবার চলে গেছে। তাহলে এটা হচ্ছে অবশিষ্ট ওই 5 দিন। তাহলে শনিবারের পর থেকে ওই 5 দিন পর্যন্ত গুনতে হবে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তাহলে এটা হচ্ছে কি বার, 5 দিন পর হচ্ছে বৃহস্পতিবার। সুতরাং 1 জানুয়ারি, এখানে লেখা কম কিন্তু এখানে কাজ বেশি। 1 জানুয়ারি সোমবার হলে 40 দিন পর হচ্ছে কি বার, আবার কোনো সোমবারের পর থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, শুধু বাক্সেসটা গুনতে হবে, বাক্সেস যত থাকবে তত গুনতে হবে। এখন তোমার প্রশ্ন আসে, মিস যদি বাক্সেস কিছু না থাকে, ধরুন এরকম একটা থাকলো যে বাক্সেস শূন্য আসলো,
তাহলে কি বার? তাহলে যে বার থেকে ধরেছ সেই বারই সেখানে আর যাবো না। তাহলে সোমবার, যে আমরা এখানে সোমবার ধরেছি, এখানে শূন্য মানে কি সেটাও সোমবার, মঙ্গলবারে আর যাওয়ার কোনো আমাদের অপশন নেই। তাহলে এটা হচ্ছে কি বার? যে তাহলে হতো সোমবার। তাহলে যদি বাকশেষ থাকে তাহলে ওই বারের পরের থেকে গোনা শুরু করতে হবে। যত বাকশেষ থাকবে তত গড় গুনেই তুমি যাবা। যেমন 5 দিন আছে, এই জন্য আমরা সোমবার থেকে 5 দিন গেলাম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ওকে, এই গেল একটা নিয়ম। এরপর হচ্ছে 2 নাম্বার নিয়ম। নাম্বার কম, এখানে কিন্তু নাম্বার মাত্র তোমাকে হচ্ছে দিবে বেশি হলে 2 অথবা 1, কিন্তু এখানে কাজ বেশি। পহেলা অক্টোবর, দেখো পহেলা অক্টোবর যে কোনো বছরের হতে পারে। অক্টোবর শনিবার, শনিবার হলে 31শে অক্টোবর কি বার? পহেলা অক্টোবর শনিবার হলে 31শে অক্টোবর কি বার? এই যে দেখো, কেন আগেরটাকে আমরা সোজা বলেছিলাম, এখানে কিন্তু ডাইরেক্ট বলা ছিল 40 দিন পর, আর এইখানে কিন্তু পয়লা অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত মাঝে কত দিন সেটা কিন্তু বলে নাই। তাহলে সেটা কি করতে হবে? আমাকে বের করে নিতে হবে। এই জন্য বলেছিলাম যে যদি এরকম বলে দেয়, দিনের কথা, মাঝের দিনের কথা বলে দেয়, সেটা হচ্ছে সোজা। আর যদি তারিখ বলা থাকে তাহলে মাঝের দিনটা তোমাকে কি করতে হবে? বের করে নিতে হবে। দেখো পহেলা অক্টোবর 31 অক্টোবর, মাঝে কত দিন হলো? মাঝে 30 দিন। এখন অনেকে বলতে পারো মিস অক্টোবর মাসটা 31 দিন। পহেলা অক্টোবর কিন্তু আমি বলে দিছি যে শনিবার, এটা কিন্তু শেষ, যে ওর দিনটা কিন্তু আর নির্ণয় করতে হবে না। তাহলে এর পরের থেকে কত দিন? 30 দিন। এখন এখানেও তুমি 2টা নিয়মে কাজ করতে পারো। একটা হচ্ছে অক্টোবর মাসটা, এই মাসটা পুরোটা বিবেচনা করতে পারো যে এই অক্টোবর মাসটা হচ্ছে পুরোটা কত দিনের? 31 দিনের, আর এর মধ্যে 1 দিনের কথা বলা হয়েছে, তাহলে বিয়োগ 1। এখন এই 30কে ভাগ দিতে হবে কত দিয়ে? 7 দিয়ে। এটা কেন করলাম? এখানে আরেকটার জন্য আমি বললাম যে যদি এটা পহেলা না বলে তাহলে 5ই করবো, সেক্ষেত্রেও আমাকে কিন্তু এই কাজটা করতে হতো যে 31 দিনের হচ্ছে পুরো মাসটা হচ্ছে 31 দিনের, তাহলে আমি বিয়োগ দিলাম কয় দিন? 5 দিন। যে 5 দিনটা চলে গেছে, ওটা হিসাবের মধ্যে আসে। তাহলে তখন আমরা কি করতাম? বিয়োগ দিয়ে দিতাম। অথবা তুমি যদি মনে করো যে না 5 তারিখ থেকে আমি 31 তারিখ পর্যন্ত গুনবো, তাও গুনতে পারো। 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এভাবে গুনে 31 পর্যন্ত যাও, কিন্তু কাজ কিন্তু ওইটাই আসবে। যে বিয়োগ করলে কত আসে? 11 আছে, 5 11 হচ্ছে 5 আছে, 11 হবে 6, 7, 8, 9, 10, 11, 6 হলে হাতে রয়েছে 1 চলে গেল। তাহলে হচ্ছে কি মাঝখানে কত দিন? 26 দিন। 5 অক্টোবর থেকে 31 অক্টোবর মাঝখানে হচ্ছে কত দিন? 26 দিন। তাহলে এখানে দেখো দুইটাই করতে পারো, তুমি হাতে গুনে গুনেও করতে পারো, অথবা তুমি পুরো মাসটা নিয়ে কত তারিখ থেকে ধরেছে ওইটাকে বিয়োগ দিয়েও করতে পারো। তাহলে আমরা এটাই করি। আগেরটা নাম বললাম যে 5ই অক্টোবর শনিবার বলে 31শে অক্টোবর কি বার? তাহলে আমরা কি বললাম যে যেটা এটাও অক্টোবর মাস, এটাও অক্টোবর মাস, তাহলে পুরো অক্টোবর মাসটা হচ্ছে 31 দিনের। আবার এখানে 31 দিনের কথাই বলেছে, যদি এখানে 30 দিন বলতো তখন কিন্তু তোমাদের 30 থেকে বিয়োগ দিতে হতো 31। তাহলে আমি বিয়োগ দিলাম 5, তাহলে মাঝের সময়টা হচ্ছে আমার কত দিন? 26 দিন। এখন 26 দিয়ে আমি ভাগ দিব কত দিয়ে? 7 দিয়ে। 7-এর নামটা করতে হবে 3 × 7 = 4 × 7 = 28, 3 × 7 = 21। এখানেও বাকশেষ থাকতে হচ্ছে কত? 5। তাহলে 5 দিন। কিন্তু এখানে ছিল হচ্ছে, ওইখানে ছিল সোমবার, এখানে হচ্ছে কি শনিবার। আমরা যেমন এখান থেকে কি মঙ্গলবার থেকে গুনছি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আর এখান থেকে কি করব? শনিবারের পর থেকে গুনব। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। আবার বলুন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তাহলে 5 দিন পর হচ্ছে কি বার? 31 অক্টোবর হচ্ছে বৃহস্পতিবার। সুতরাং 5ই অক্টোবর শনিবার হলে 31শে অক্টোবর, আবার মনে কত? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি।
এই গেল 2 নম্বর নিয়ম। আমাদের আরেকটা নিয়ম হচ্ছে 3। 3রা মে মঙ্গলবার হলে 10ই জুন কি বার? দেখো 3রা মে, দেখো এখান থেকে হচ্ছে, দেখো এখানে যেমন প্রথমে ছিল কি 40 দিন পর কি বার, আর এখানে ছিল হচ্ছে 5ই অক্টোবর থেকে 31 অক্টোবর কি বার। এখানে মাঝখানের সময়টা আমরা বের করেছি, এখানে ডাইরেক্ট দেওয়া ছিল। এইখানে দেখো 3রা মে থেকে 10ই জুন, এটার সাথে এটা পার্থক্য হচ্ছে এখানে একই মাসের 2টা তারিখ ছিল, এখানে হচ্ছে 2 মাসের 2টা তারিখ দেওয়া আছে, কিন্তু কাজ তোমার ওই আগের মতনই, মাস মধ্যবর্তী সময়টাকে তোমাকে বের করতে হবে। তাহলে শুরুটা হচ্ছে কি মে মাস থেকে। তাহলে আমরা প্রথমে দেখে নিতে হবে যে মে মাসের কত দিন এখানে বাকি আছে। এখানে কিন্তু তোমার একটা খেয়াল আছে কিনা যে 31 দিনের মাস হয় 28 দিন, তারপর হচ্ছে আবার 30 দিন। তাহলে মে মাসটা হচ্ছে কত দিন, তোমরা আগে এটা যে মাসটা দেওয়া থাকবে এটাকে দেখে নিবা যে কত দিন। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে মে মাসটা হচ্ছে কত দিন, 31 দিন। তাহলে আমরা এখানে রাফে দেখো, রাফে লিখি যে মে মাসটা হচ্ছে 31 দিন। এরপর গণনাটা শুরু হয়েছে 3 দিন পর থেকে, 3রা মে। তাহলে আমরা ওই 3 দিনটা কি করবো, বাদ দিব। তাহলে বিয়োগ 3, তাহলে এখানে কাটলো কত, 28। তাহলে এই যে পুরো মে মাসের হচ্ছে 28 দিন, কিন্তু আমার যাওয়ার কথা কি জুন মাস পর্যন্ত। জুন মাসের কত তারিখ পর্যন্ত, 10। 10ই জুন মাস হচ্ছে কত দিন, 10 দিন। আর যদি এখানে 20 জুন থাকতো 20 দিন, যদি জুন না জুলাইও হতে পারতো, তাহলে আবার আমার এই জুনের 31 দিন 30 দিনটা পুরোটা নেওয়া হতো। তাহলে আমি প্রথমে নিলাম মে মাসের 31 দিন, বিয়োগ দিলাম 3 দিন, হয়ে গেল 28 দিন। আর এখন আমাকে যেতে হবে জুন মাসে 10 দিন। তাহলে মোট হচ্ছে কত দিন আমার, মোট হচ্ছে 31 তারিখ পর্যন্ত মোট দিন হচ্ছে 38 দিন। এ দেখো 3রা মে থেকে 10ই জুন হচ্ছে মোট 38 দিন। তুমি যদি এভাবে না চাও যে না আমি এটা বুঝি না, এটা হবে না, তাহলে তুমি আঙুল গুনে গুনে কর গুনে গুনে করবা। 3রা মে থেকে 4, 5, 6, 7, 8, 9 এভাবে 31, 31-এর পর আবার 10 দিন। ওকে, আচ্ছা তাহলে আমার এখানে হচ্ছে কত দিন, 38 দিন। তাহলে আমরা কি করবো, এই 38টাকে কত দিয়ে ভাগ দিব, আমরা 7 দিয়ে ভাগ দিব। 5 7 35, বাক্সের থাকলো কত, 3। তাহলে আবার মঙ্গলবার থেকে আমরা 3 দিন পর্যন্ত বলবো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে কি বার হলো, শুক্রবার। সুতরাং 3রা মে মঙ্গলবার হলে কত জুন, 10ই জুন কি বার, শুক্রবার। এই সেম অঙ্কগুলি হচ্ছে আজকে তোমাদের যেগুলো আমরা পড়ালাম, যে হচ্ছে অধিবর্ষ নির্ণয়, শতাব্দী নির্ণয়, আর হচ্ছে এই বার নির্ণয়। এগুলো হচ্ছে তোমার পৃষ্ঠা নাম্বার, তোমাদের বইয়ের সময়ের যে 141 পেজ আছে, ওই 41 পেজের 2, 3, 4, 5 নম্বর। এগুলো বইগুলোকে কী করবা, বাসায় করবা নিজে নিজে। এরপর যদি কোনোটা তোমার মনে হয় যে না পারছি না, ওগুলো রেখে দিবা, আমাদের মেসেঞ্জারের গ্রুপে অ্যাড আছে, ওইখানে জিজ্ঞেস করবা যেটা হচ্ছে না, অথবা ওইখানে রাফ ছবি তুলে পাঠাবা যে এইভাবে করেছি কিন্তু হচ্ছে না, কোথায় প্রবলেমটা হয়েছে। তাহলে তোমরা কী করবা, বাসায় এই 41 পেজের 2 থেকে 5 নম্বর পর্যন্ত করবা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।